আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা BMW F10 520D এর ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে। আমি প্রায় 1 বছর যাবত F10 520D গাড়িটা ইউজ করছি। সো আপনাদের সাথে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যায়। এই 520D জিনিসটা আসলে কি ডিফাইন করে? 5 অর্থাৎ হলো 5 সিরিজ, 20 অর্থাৎ হলো 2 লিটার ইঞ্জিন, D অর্থাৎ হলো ডিজেল। আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন 520i, 530e এই টাইপের আরো অনেক গাড়ি আছে। 520i বা আই রিলেটেড যেটা থাকবে সেগুলো হয়ে থাকে হলো গ্যাসোলিন ইঞ্জিনের বা অকটেন বা পেট্রোল আমরা যেটাই বলি, ওই ইঞ্জিনের গাড়িগুলোকে বলা হয় আই সিরিজের, অর্থাৎ 520i, 530i, 525i এরকম আরো অনেক কিছু। অ্যান্ড যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম টাইমে প্লাগ ইন হাইব্রিড হয়ে থাকে। অ্যান্ড আপনারা দেখবেন 7 সিরিজের ক্ষেত্রে LI ইউজ করা হয়, অর্থাৎ এলটা ইউজ করা হলো লং হুইল বেসের জন্য। গাড়ির আউটলুক নিয়ে একটু বলে নিই। 520D গাড়িটা বা F10 জেনারেশনের গাড়িটা আসলে অনেকটা লম্বা হয়ে থাকে। অ্যান্ড এই F10 জেনারেশনটার সাথে F90 যে জেনারেশনটা আছে এটার খুব মিল আছে। স্পেসিফিক্যালি চ্যাসির ক্ষেত্রে দেখা গিয়েছে, সেক্ষেত্রে আপনি এই গাড়িটাকে ইজিলি ফেস লিফট করতে পারবেন। এরপরে আমরা গাড়ির ইন্টেরিয়র নিয়ে কথা বলি। গাড়ির ইন্টেরিয়রে যদি চলে আসি, গাড়িটা অ্যাকচুয়ালি একটা 4 সিটার গাড়ি, যদিও 5 সিটার বলা হয়, বাট প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি হিসাব করেন তখন এটা একটা 4 সিটার গাড়ি। সামনের ড্রাইভিং সিটের একজন থাকবে, ফ্রন্ট প্যাসেঞ্জার সিট, পেছনে যে সিটটা থাকে সেখানে কমফোর্টেবলি 2 জনের বেশি আসলে বসা যায় না। মাঝখানের যে পোর্শনটা থাকে এখানে একটা ট্রান্সমিশন টানেল রয়েছে, যেহেতু এটা একটা রেয়ার হুইল ড্রাইভ গাড়ি, এর মাঝখানে যে টানেলটা থাকে এই টানেলটার জন্য মাঝখানে উঁচু একটা জায়গা থাকে। দ্যাটস ওয়াই দেখা গিয়েছে এখানে 2 জনের বেশি ঠিকভাবে বা সর্বোচ্চ 3 জন বসা যায়, তাও অনেক কষ্ট করে। এবার আমরা আসবো গাড়ির স্টোরেজ কম্পার্টমেন্ট নিয়ে। গাড়ির স্টোরেজের যে ব্যাপারটা, গাড়ির ডিকিতে বা আমরা ট্রাঙ্ক যেটাকে বলি, গাড়ির ট্রাঙ্কে প্রচুর জায়গা আছে। এটাতে একজন মানুষ আরামসে ফিট করা যায়, এই পরিমাণে জায়গা আছে। সো আপনি খুব ইজিলি ওইখানে আপনার যাবতীয় যে জিনিসপত্র আছে ডেইলি ড্রিভেনের জন্য ইউজ করার ক্ষেত্রে সেগুলো আপনি খুব ইজিলি ক্যারি করতে পারতেছেন। এবার ইন্টেরিয়রে যদি প্র্যাকটিক্যালিটিতে আসেন, তবে এখানে একটা মজার বিষয় হলো তারা অনেক ফিজিক্যাল বাটনস ইউজ করেছে, যেগুলোর কারণে দেখা গিয়েছে আপনি গাড়ি চালানোর সময় আপনার যে অ্যাক্সেস গুলো আছে এগুলো খুব ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন। এই গেল গাড়ির ইন্টেরিয়রের প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা। এখন আমরা আসবো এই গাড়ির মেইনটেনেন্সে। ডেইলি বেসিসে ইউজ করছেন তখন এই গাড়িটার আসলে কি অবস্থা। সচরাচর আমরা যে সকল গাড়িগুলো বাংলাদেশে ব্যবহার করে থাকি, টয়োটার যে গাড়িগুলো থাকে এগুলো খুব একটা লম্বা হয় না, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো থাকে। আমি যেটা নোটিস করেছি, প্রথমত এই গাড়িটা যেহেতু অনেকটা লম্বা, মানে ঢাকা শহরে চলা যায়, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওইভাবে এই গাড়িগুলো নিয়ে খুব প্রবলেম হয় না, বাট এই গাড়িটা নিয়ে আপনি একটু ধরেন একটু ন্যারো রাস্তা দিয়ে যেতে গেলে আপনার একটু প্রবলেম ফেস করতে হবে। গাড়িতে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো, সামনে পেছনে আপনার গাড়ি কখনোই বাজবে না আল্লাহর রহমতে। বাজবে হলো মাঝখানে, কারণ হলো গাড়িটা হলো লম্বা। আপনি যখন একটা স্পিড বাম্প ক্রস করতে যাবেন তখন যদি কার্ভ করে উঠান তখন বাজবে না, বাট কার্ভ না করে উঠালে কোনো কোনো ক্ষেত্রে বাঁচতে পারে যদি এটা একটু বেশি উঁচু হয়ে থাকে। এরপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হলো গাড়ির ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্স। এই গাড়ির ইঞ্জিনে আসছে হলো 2 লিটার টার্বোচার্জ ইনলাইন 4, যেটা একটা ডিজেল ইঞ্জিন। সো আপনি লো আরপিএম এ এই গাড়ি থেকে খুব ভালো একটা পাওয়ার আউটপুট পাচ্ছেন। পাওয়ার আউটপুট নিয়ে যদি বলতে চাই, এই গাড়ির পাওয়ার আউটপুট হলো 180 হর্স পাওয়ার্স and 380 নিউটন মিটারস অফ টর্কস। এন্ড আপনি এটা লো আরপিএম এ ফিল করতে পারবেন। এর সাথে আসে 8 স্পিড অটোমেটিক ZF গিয়ারবক্স, যেটা কিনা কাইন্ড অফ অক্ষয় বলতে পারেন। এন্ড ZF খুব ভালো গিয়ারবক্স বানায়। হেভি ডিউটি যে সকল ট্রান্সপোর্ট ভেহিকেল গুলো থাকে, যেমন ট্রাকস, লরি, এগুলো খেয়াল করেন, তারা দেখবেন ZF এর গিয়ারবক্স গুলো ইউজ করে থাকে। এবার আসি এই গাড়ির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটিতে। এই গাড়ির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হলো 5.2 থেকে 5.6 লিটার্স এর মতো। এই গাড়িতে আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাবেন আপনাকে 30 থেকে 40 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট ধরে রাখতে হবে, কারণ যখনই আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাবেন তখনই আপনাকে এই অ্যামাউন্টটা গুনতে হবে। এখন আপনি বলতে পারেন কেন এই অ্যামাউন্টটা গুনতে হবে? এই অ্যামাউন্টটা গুনতে হওয়ার একটা রিজন হলো এই গাড়ির এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ক্যাবিন ফিল্টার এগুলো সবই এক্সপেন্সিভ হয়ে থাকে। আর আপনি যখন অয়েল ফিল্টার চেঞ্জ করবেন আর এয়ার ফিল্টার চেঞ্জ করবেন, আপনাকে অবশ্যই খুব ভালো মানের ফিল্টার্স ব্যবহার করতে হবে, না হলে হতে পারে কি আপনার গাড়ির অয়েল যে সার্কুলেশনের ব্যাপারটা আছে, ইঞ্জিন অয়েলের যে সার্কুলেশন, এটা ফিল্টারটা প্রেসারটা নিতে পারবে না, ক্লগ হয়ে যাবে কিংবা চেপে যাবে, এই প্রবলেম গুলো হতে পারে। তখন আপনার গাড়ির ইঞ্জিন সিজ করতে পারে। আরেকটা প্রবলেম হতে পারে হলো আপনার গাড়ির এয়ার ফিল্টার যদি ভালো করে বাতাসটা সার্কুলেট করতে না পারে ইঞ্জিনের ভিতরে, হয়তো বা ময়লা যাবে, নয়তো বা এদিক থেকে ক্লগ হয়ে যাবে, তারপরে ইঞ্জিন আবারও সিজ হওয়ার চান্স থাকবে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এন্ড এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই ভালো মানের ইউজ করতে হবে। ক্যাবিন ফিল্টারটা আপনি মিডিয়াম গ্রেডে ইউজ করতে পারেন, ওগুলো খুব একটা প্রবলেম হয় না। আর ক্যাবিন ফিল্টার থাকে 2টা, সো এই কারণে ক্যাবিন ফিল্টারের প্রাইস
খরচটা একটু বেশি। আর ইঞ্জিন অয়েল যেহেতু আপনার প্রায় 5.5 লিটারের আশেপাশে লাগে, 5.2 থেকে 5.6 এর মতো, সেক্ষেত্রে ভাই আপনারা তো অবশ্যই কেউ 5.5 লিটার ইঞ্জিন অয়েল সেল করবে না, 6 লিটার অথবা 8 লিটার ইঞ্জিন অয়েল কিনতে হবে। এই গাড়ির ট্রান্সমিশন ফ্লুইডে যে গিয়ার অয়েলটা আসে সেটা হলো 8 বছর কিংবা 80,000 কিলোমিটার। কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ কিলোমিটার বলা হয়ে থাকে, বাট আমরা 80,000 কিলোমিটারটাই রেকমেন্ড করি। এন্ড আপনি যখন এটার গিয়ার অয়েল চেঞ্জ করবেন তখন অবশ্যই এটার যে চেম্বারটা আছে এটা সহই চেঞ্জ করতে হবে। এই গাড়ির ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করতে যান আপনার প্রায় 8 লিটারের মতো ট্রান্সমিশন ফ্লুইড প্রয়োজন হবে। আর এই গাড়ির ট্রান্সমিশন ফ্লুইডের জন্য ZF এর যে সার্টিফিকেশনস আছে, ZF 8 লাইফ গার্ড বা এটা একটা সার্টিফিকেশনস আছে, এটা আপনাকে মেনেই তারপরে করতে হবে। যেমন আমরা টয়োটার ক্ষেত্রে সিভিটি গিয়ার বক্সের ক্ষেত্রে সিভিটি ফ্লুইড গুলো ইউজ করি, এটার ক্ষেত্রে এটার সার্টিফিকেশন অনুযায়ী গিয়ার অয়েলটা চেঞ্জ করতে হবে। এটা সব গাড়িতেই করতে হয়। এটার এক্সপেন্সে একটু আসে। আপনি যদি এটার গিয়ার অয়েল চেঞ্জ করতে যান আপনার প্রায় 40 থেকে 50,000 টাকার মতো খরচ পড়বে। কি জন্য খরচ পড়বে? যেই আপনি চেম্বারটা চেঞ্জ করবেন এটার দামই প্রায় 22 থেকে 26,000 টাকার মতো হয়, মানে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। আর গিয়ার অয়েলের হিসাব তো বাদ দিলাম। এরপরে আমরা আসবো ডিপ অয়েল। ডিপ অয়েল চেঞ্জ করতে গেলে আপনাকে ডিপ অয়েলেও প্রায় 7 থেকে 8,000 টাকা ধরে রাখতে হবে। মোটামুটি একটা আপনারা ধারণা পাচ্ছেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে 30,000-এর মতো, গিয়ার অয়েল চেঞ্জ করতে গেলে আপনি 40,000 টাকা ধরে রাখেন, 70,000 টাকা, এন্ড ডিপ অয়েলে আরো 5,000 টাকা। কত হলো? 75,000। সো 75,000 হলো আপনার বেসিক নিডস। বাট এত তাড়াতাড়ি শেষ হয় নাই। অবশ্যই আপনাকে ব্রেক প্যাডস চেঞ্জ করতে হবে। ব্রেক প্যাডস যখন আপনি চেঞ্জ করতে যাবেন তখন ভালো ব্রেক প্যাডস ইউজ করতে হবে, সাথে সেন্সরস ইউজ করতে হবে। এই সেন্সর গুলো ইউজ করার একটাই রিজন, সেটা হলো আপনার ব্রেক প্যাডস গুলো যখন অনেক বেশি ক্ষয় হয়ে যাবে তখন এই সেন্সরটা আপনাকে রিডিং দেবে যে ভাই তোমার ব্রেক প্যাড চেঞ্জ করার সময় হয়েছে, চেঞ্জ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এই জন্য সেন্সর সহ নিতে হয়। এখন অরিজিনাল ব্রেক প্যাডস এর প্রাইস সামনেরটা পেছনেরটা উইথ সেন্সর প্রায় 70 থেকে 80,000 টাকা পর্যন্ত হয়। আর থার্ড পার্টি ব্র্যান্ডস তো আছেই। সো আপনি এভারেজে 50,000 ধরে রাখেন, আপনার অলরেডি 1,25,000 টাকার মতো খরচ হয়ে গেছে। কুলেন্টের হিসেবে আসি, কুলেন্টও আপনার 8 লিটার লাগবে, আরো 8,000 টাকা আপনি ধরে রাখেন। সো এখানে আরো 8,000 টাকা অ্যাড করলে আসতেছে 1,33,000 টাকা। আপনি 1,30,000, 33,000 বা 1,35,000 টাকা ধরেন। এগুলো হলো বেসিক আপনার গাড়ির জন্য নেই। তবে আপনার গাড়ির গিয়ার অয়েল তো আর ডেলি চেঞ্জ করবেন না, 5 বছরে বা 8 বছরে একবার চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েল আপনি ডেলি চেঞ্জ করতেছেন না, 5 থেকে 8,000 কিলোমিটার পর একবার চেঞ্জ করতেছেন। কুলেন্ট 5 বছর পরে আপনি চেঞ্জ করতেছেন বা 3 বছর পরে আপনি চেঞ্জ করতেছেন। ডিপ অয়েলটা অনেক দিন যায়, 3-4 বছর পর্যন্ত আপনি ব্যবহার করতেছেন। এখানে জাস্ট ওই ইঞ্জিন অয়েল এন্ড ব্রেক প্যাডসটাই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হয়। এই দুইটার খরচই একটু বেশি। এবার আসি এই গাড়ির প্রবলেমসে। আমি প্রবলেমস দিয়ে শুরু করছি কারণ সবাই প্রবলেমস এর ব্যাপারটাই আগে জানতে চায়। প্রবলেমস এর ব্যাপারগুলো হলো, আমি যেটা নিজে ফেস করেছি, এই গাড়িতে সিল লিকেজ হয়। মেইন অয়েল সিল যেটাকে বলেন বা ইঞ্জিন রিলেটেড যত সিল আছে সিল গুলো লিকেজ হয়। আমার গাড়িতে এই মেইন অয়েল সিল লিকেজ ছিল। সো এটা ইঞ্জিন অয়েল পড়বে কমবে বা গিয়ার অয়েল কমবে পড়বে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, এটা কমন ইস্যু বিএমডব্লিউর জন্য। তারপরে হলো কুলেন্টের যে লিকেজটা, এটাও ভাই ওয়াটার কুলেন্ট জ্যাকেট বা কুলেন্ট জ্যাকেট যেটাকে বলেন, এইটা আপনার প্রতি 2 বছর পর লাগবে, ধরে রাখেন এটা লাগবেই। এটা আপনি সবসময় রেডি স্টক করে রাখতে পারেন। এটা যে কোনো মুহূর্তে টুসঠাস ফেটে যাবে। এরকম আরো 2-3টা পাইপ আছে, এগুলোর ফুসটাস ফেটে যায়। সো এই জিনিসগুলো চেঞ্জ করা লাগতে পারে। আমি এই প্রবলেমটা ফেস করেছি। এন্ড মেজর যে ইস্যু, আপনি যদি ভালো ফুয়েল ইউজ না করেন এন্ড ভালো ফিল্টার্স, অয়েল ফিল্টার্স, এয়ার ফিল্টার্স এগুলো ইউজ না করেন এন্ড গাড়ির ডিজেল ফিল্টারটা রেগুলার চেঞ্জ না করেন, তখন আপনার গাড়ির ইঞ্জিনটা বুম ঠুস করে ফুটে যেতে পারে, মানে আমার গাড়ির মতো অবস্থা হতে পারে। আর কিছু জিনিস হলো ইলেকট্রিক্যাল কিছু ফল্ট আসে, যেমন আপনার ফগ লাইটের শর্ট সার্কিট দেখাতে পারে, রিভার্স লাইটে শর্ট সার্কিট আসতে পারে, ইন্ডিকেটরসে শর্ট সার্কিট আসতে পারে। এইগুলোই টুকটাক মানে আমি এখনো পর্যন্ত পেয়েছি, আল্লাহর রহমতে আর কোনোটা পাই নাই, আর পাইতেও চাই না ভাই। সো এই প্রবলেমগুলো আমি এখনো পর্যন্ত ফেস করেছি। এখন ভাই আপনারা এইসব শুনতে ভাবতে পারেন ভাই বিএমডব্লিউ গাড়ি মানেই নষ্ট। ভাই না, বিএমডব্লিউ গাড়ি মানেই নষ্ট না, এখানে কিছু কথা আছে। এটা ডার্ক সাইড থেকে ব্রাইট সাইডটা তুলনামূলক বেশি। এখন ব্রাইট সাইড হলো মাল পাওয়া যায়, অনেক মালামাল পাওয়া যায়, প্রাইস তুলনামূলক অন্যান্য ইউরোপিয়ান গাড়ির থেকেও কম। এন্ড আপনি যদি ভালো মালামাল ব্যবহার করেন, অরিজিনাল পার্টস কিংবা অরিজিনাল ক্যাটাগরির বা অনেক ভালো পার্টস, ফার্স্ট গ্রেডের পার্টস গুলো ব্যবহার করেন, স্পেয়ার পার্টস, সেক্ষেত্রে আপনার গাড়ির পারফরমেন্স, আপনার গাড়ির যে লংজিভিটিটা আছে, পার্টস এর লংজিভিটি, এটা খুব ভালো পাবেন আপনি।
আপনি ফুল সাসপেনশন চেঞ্জ করলে আপনি তো এটা নিয়ে আর অফরোডিং এ যাচ্ছেন না। আপনার গাড়ির সাসপেনশনে 10 বছরের মতো কিছু হয় না যদি আপনি ভালোগুলো ব্যবহার করেন। অবশ্যই মানুষের বাজেটের ব্যাপার থাকে, তারপরেও ভাই 4 থেকে 5 বছর পর্যন্ত লিস্ট এই গাড়ির সাসপেনশনে কিছু হয় না। এরপরে আসলাম ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে। ভাই ইঞ্জিন অয়েল আপনি অবশ্যই ভালোটা দিবেন। ভালো ইঞ্জিন অয়েল দিলে আপনি বেশি দিন ব্যবহার করতে পারবেন, আপনার গাড়ির ইঞ্জিনটা খুব ভালো থাকবে। ভাই গাড়িতে কমফোর্ট নিয়ে আপনার কোনোদিন কোনো কমপ্লেইন হবে না। এই গাড়ির কমফোর্ট লেভেল টপ নচ। আপনার পুরানো হইতে পারে গাড়ি, বাট গাড়ি খুবই কমফোর্টেবল, বাম্পসে খুব একটা বোঝা যায় না, যদিও পুরোনো গাড়ি, তারপর আপনি বাম্পসে খুব একটা টের পাবেন না। সবচেয়ে বড় যে ব্যাপারটা, ইলেকট্রিক্যাল যে কোড গুলো আসে, এটা আসলে এই গাড়িগুলোর ভালোর জন্য আসে বা আপনার ভালোর জন্য আসে। আমি যেটা নিজে রিয়েলাইজ করেছি ভাই, একটা সাময়িক ভোগান্তিতে আপনি থাকেন, একটা পেইনে আপনি থাকেন, বাট যদি আপনি লং রানের কথা চিন্তা করেন সেক্ষেত্রে এটা আপনার গাড়ির জন্য খুবই ভালো। যেমন আমি আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার গাড়ির ইঞ্জিন চেঞ্জ করার পরে আমি গাড়িটা ওয়াশ করে বাইরে সুন্দর মতো রেডি করে রাখছি, গাড়িটা নিয়ে বের হয়ে আসবো। এর ভিতরে আমি গাড়িটাতে গেলাম, যাই দেখি অনেকগুলো কোড চলে আসছে। কোড আসার পরে আমরা ডায়াগনোসিস করে দেখলাম এবিএস এর কোড আসছে হাবিজাবি। সো চিন্তা করলাম গাড়িটা একটু চালাইলে হয়তো বা ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় ভাই গাড়ি চললে টয়োটাতে যেটা হয়, চালাইলে ঠিক হয়ে যায়, আবার অনেক সময় কোডই আসে না, ডিরেক্ট ধুম করে ফুটে যায়। একটু চালানোর চেষ্টা করলাম, আমার গাড়িটা চলতে যাচ্ছে না। হঠাৎ করে আমি দেখলাম আমার গাড়িতে পাওয়ার ট্রেন না ড্রাইভ ট্রেনের একটা কোড আসলো। কোড আসার পরে আমার গাড়িটা একদম আপনার গিয়ার বক্সটা ডিতে লক করে দিয়ে এখন আমি যতই অ্যাক্সেলারেটর দেই, আরপিএম ঠিকই বাড়তেছে, গাড়ি সামনে আগাচ্ছে হলো আপনার 5 to 10 কিলোমিটার স্পিড আওয়ার। তখন আমি একটু ঘাবড়ে যাই, এন্ড কোডটা আরেকটা কোড আসে যে আপনি যদি এখন এই মুহূর্তে গাড়ি টার্ন অফ করে দেন তাহলে গাড়িটা স্টার্ট করতে পারবেন না। ভাই আমি ভয় পেয়ে গেছি, সাথে গাড়ি ওয়ার্কশপে ঢুকিয়ে দিছি। ওয়ার্কশপে গাড়ি ঢুকায় পরের দিন বললাম ঠিক আছে ভাই কি সমস্যা, খুলে টুলে রাখেন, এসে দেখবো কি অবস্থা। সবাই বলতেছিল যে বস আপনি টেনশন করেন না, এটা খুব মেজর কিছু হয় নাই, আমাদের মনে হচ্ছে এটা খুব ইজিলি সলভ করা পসিবল। পরের দিন দেখা গেল কি ভাই, আমার গাড়ির পেছনের যে ব্রেক প্যাডস গুলো আছে, গাড়ি যেহেতু অনেকদিন বসেছিল আর আমি গাড়িটা বের করে চালাইছিলাম, অনেক রাফ ভাবে চালাইছি গাড়িটা বের করার পরে, ব্রেক প্যাডস থেকে যে পেস্টিংটা আছে, ব্রেক প্যাডসটা ভালোও ছিল না, পেস্টিংটা ছুটে গেছে। তো আমি চিন্তা করলাম এই কোডটা যদি আমার গাড়িতে না আসতো, ওই মোমেন্টে যদি আমাকে আমার গাড়িটা কোডটা আসছে ধরলাম, আমার যদি ও ইসিইউ থেকে পাওয়ারটা কাট করে না দিত, আমি এই গাড়িটা চালাইতাম। আমি ওই দিন রাত্রেই গাড়ি নিয়ে বের হইতাম, হয়তো বৃহস্পতিবার ছিল ওই দিন। বের হওয়ার পরে কি হইতো, আমি গাড়ি ব্রেক করতে যেতাম, হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যেত, বা অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারতো, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। এরকম আর অনেক কিছু আছে। এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু এই গাড়িগুলো আপনার লং রানে খুব ভালো একটা গাড়ি হিসেবে আপনি বিবেচনা করতে পারেন। আশেপাশে অনেক শব্দ হচ্ছে কারণ আমরা ওয়ার্কশপে আছি, তো এই কারণে এত শব্দ হচ্ছে। ধরেন এই কোডটা আসার কারণে আমি গাড়িটা ওইভাবে চালাইতে পারিনি। একটা টয়োটা গাড়ি হইলে হয়তো বা কোড আসলেও গাড়িটা চলতো, বাট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকতো বা অন্য কোনো প্রবলেমস হওয়ার চান্সেস থাকতো। এই গাড়িগুলোর ক্ষেত্রে যেটা হয়, বা বিভিন্ন ইউরোপিয়ান বা জার্মান গাড়ির ক্ষেত্রে যেটা হয়, এই গাড়িগুলো আপনাকে ভাই আগেই ওয়ার্ন করে দিচ্ছে যে ভাই তোমার গাড়ির এই প্রবলেম আছে, আরো প্রবলেম হতে পারে, তুমি গাড়িটা চালাও না। আমরা টয়োটার ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা দেখতেছি সেটা হলো, নতুন গাড়িগুলো একটু ডিফারেন্ট হচ্ছে। প্রিভিয়াস যে গাড়িগুলো দেখছি এগুলো চলছে তো চলছেই। টয়োটার গাড়ি যে অনেকটা রিলায়েবল, এটা মানতেই হবে। যে লং রানে যদি আপনি চিন্তা করেন, এই সব ইনফরমেশন যদি আমাদেরকে দেওয়া না হয় গাড়ি থেকে, তখন আমরা একটা ভোগান্তিতে পড়তে পারি। তো আমি আপনাদের সাথে আমার যে ইউজার এক্সপিরিয়েন্সটা আছে, কত কির মতো খরচ পড়তে পারে, এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো কিছু মিস করে থাকি আপনারা আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশনে আনসার দেওয়ার চেষ্টা করবো। আর এরকম বকবকের ভিডিও বেশি বড় হয়ে গেলে ভাই আপনারাও দেখেন না, আমার নিজেরও দেখতে মন চায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই যে বললাম গাড়ির বিভিন্ন পার্টস এর কথা, ইঞ্জিন অয়েল চেঞ্জ, তারপরে ব্যাড ফুয়েল, এইসব প্রবলেমের সলিউশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন ব্লুকেম গ্রুপের ডিজেল সিস্টেম সুপার ক্লিন। ডিপিএফ এর ইস্যুর জন্য ইউজ করতে পারেন ডিপিএফ ক্লিন। ব্যাড ফুয়েলের জন্য ইউজ করতে পারেন সিট এন্ড বুস্টার। ইঞ্জিন অয়েলের জন্য ইউজ করতে পারেন ইঞ্জিন ক্লিন, ইঞ্জিন ফ্লাশ, অয়েল সিস্টেম ক্লিনার, মানে এই তিনটার যে কোনো একটা। এন্ড নতুন ইঞ্জিন অয়েলের সাথে ব্যবহার করতে পারেন তাদেরই ন্যানো ইঞ্জিন প্রোটেক্টর। 3টা ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, একটা থাকে হলো অটো প্রফি, একটা থাকে হলো ম্যাক্স পাওয়ার বা পাওয়ার ম্যাক্স, একটা থাকে হলো প্রোটেক্ট সিরিজের। আমি প্রোটেক্ট সিরিজের গুলো ব্যবহার করি কারণ আমি চাই আমার গাড়ির পারফরমেন্স লং এন্ড প্রোটেকশনটা বেশি থাকুক। সো দ্যাটস দ্য রিজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোটরস ক্লাবে আসতে পারেন ভাই, মোটরস ক্লাবে প্রচুর বিএমডব্লিউ কাজ হচ্ছে ইদানিং আল্লাহর রহমতে। ম্যাক্সিমাম আমাদের ক্লায়েন্ট হলো 5 সিরিজের কাস্টমার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।